আজকে আমরা নক্ষত্র নিয়ে বিচারের একদম বেসিক জায়গাটা একটু বুঝবার চেষ্টা করব। তাহলে আমাদের দুটো বিষয়ের ভাবতে হবে, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে শরীর। একটা হচ্ছে আমি, আমার দেহ, আর একটা হচ্ছে আমার আভ্যন্তরীণ কোয়ালিটি। যেমন আমরা কুণ্ডলিতে গিয়ে দেখবো একটু পরেই। যেমন আমাকে বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আমি একটা ছেঁড়া ব্যাগ নিয়ে যাচ্ছি। আভ্যন্তরীণ গুণ কি আছে? ওই ছেঁড়া ব্যাগটার মধ্যে পালং শাকের নিচে একটা প্যাকেট আছে প্লাস্টিকের, আর সেই প্যাকেটটার মধ্যে 1 লক্ষ টাকা আছে। তাহলে এটা হচ্ছে আভ্যন্তরীণ কোয়ালিটি। এটা বাইরের ছেঁড়া ব্যাগটা দেখে বোঝা যাবে না। তাহলে এই যে ছেঁড়া ব্যাগটা আর তার ভেতরের তার যে ভেতরটা, এই বাইরেরটাকে আমরা বলবো শরীর, আর ভেতরেরটাকে আমরা বলবো জীব। তো নক্ষত্র রাশি, রাশিতে যখন কোনো একটা গ্রহ অবস্থান করে, তখন সেই গ্রহটা তার রাশি অনুযায়ী শরীর কারক হিসেবে ফল দেয়। যেমন সিংহ রাশিতে রবি তুঙ্গ, রবি সিংহ রাশিতে আছে, বা দেখে বললাম ওরে বাবা তুমি তো নেতা হবেই গো। কিন্তু দেখা গেল সেই রবিটা রয়েছে শুক্রের নক্ষত্র ভরণীতে, আর ভরণীর অধিপতি শুক্র সে গিয়ে হাজির হয়েছে আহ কন্যা রাশিতে, মানে মেষের ষষ্ঠী। তাহলে রেজাল্টটা আলটিমেটলি কি হলো? রেজাল্টটা হলো পঞ্চম ভাবের অধিপতি যে রবি তুঙ্গ হয়েছিল, তার নক্ষত্র অধিপতি শুক্র নিচস্থ হয়ে ষষ্ঠ ভাবগত হওয়ায় এই রবির কারণে এই মানুষটার শত্রুতা সৃষ্টি হতে লাগলো। রবির কারণে বা রবি নির্দেশিত এই মানুষটার রোগ হতে শুরু করলো। বোঝাতে পারলাম? তাহলে এবার আমি একটু ব্যাপারটাকে ছবি এঁকে বুঝি, তাহলে ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকবে। এটা কিন্তু নক্ষত্র নিয়ে প্রেডিকশনের একদম একদম বেসিক পার্ট। মানে আপনারা একদমই ভাববেন না যে নক্ষত্র নিয়ে প্রেডিকশন আপনারা শিখছেন। আপনারা কিন্তু নক্ষত্র নিয়ে প্রেডিকশনের একদম গোড়ার কথা শিখছেন। এটা একদম বেসিক ফান্ডামেন্টাল পার্ট। তাহলে বিষয়টা কিরকম আমি একটু ছককে ফেলি ঝকঝক করে। তাহলে আমি ছক আঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন পড়াবেন তখন এইভাবেই ছক আঁকবেন। আচ্ছা, এইভাবে একটা জিনিস বলি। আমাদের আহ আগামী 11 তারিখ ঋষিবাণীর একটা মিটিং আছে, ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিংটার পরে আমরা একটা মিটিং করব, যেটা হচ্ছে গিয়ে আপনারা সকলেই পার্টিসিপেট করতে পারবেন এবং নিজের নিজের মতামত দিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড মিটিং। এবং এই মিটিং এ ঋষিবাণী কিভাবে ফিউচারে প্ল্যানিং করবে, কিভাবে বা কিভাবে আগামী দিনে আমরা এগোবো, এই ব্যাপারগুলো নির্দেশিত হবে। তো আমি আর কি এটা ভাবছি যে আমার আর কি স্বপ্ন যে ঋষিবাণীর এই 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 ঋষিবাণীর আন্ডারে বা ঋষিবাণীর পৃষ্ঠপোষকতায় বা ঋষিবাণীর নামে একটা ক্লাস্টার অফ ইনস্টিটিউশন তৈরি হোক। সমস্ত জেলায় জেলায় ঋষিবাণী, এইরকম একটা ভাবনা আপনারা সবাই পড়ানোর জায়গাটাতে নিয়ে চিন্তা ভাবনা করবেন। পড়ানো, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজকর্ম করা, তার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এইরকম যে ব্যাপার। হ্যাঁ, এই জায়গাটাকে নিয়ে আপনাদের ভাবনা চিন্তা বা প্রত্যেকটা জায়গায় একটা ক্লাস্টার অফ ইনস্টিটিউশনস এটা খোলবার জন্য আমি একটা ভাবনা চিন্তা করেছি। তো 11 তারিখে যে মিটিংটা হবে সেইটার পরে আমরা একদিন বসবো এবং মোটামুটি কলকাতার শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনের লাগোয়া কোনো একটা জায়গা, যাতে ম্যাক্সিমাম পিপল জয়েন করতে পারেন, তাদেরকে নিয়ে আমরা এখানে বসবো। এবং বসে হচ্ছে গিয়ে একটা ডিসিশন, একটা পরিকল্পনা যাই বলুন না কেন আমরা নেবার চেষ্টা করব, যেখানে শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমারোলজি, ট্যারো, যা যা হয়, পামিস্ট্রি, হ্যাঁ, এই সমস্ত কিছু পড়ানো
তার জন্য স্টাডি মেটেরিয়াল দেওয়া, এই সমস্ত কিছুর জন্য আমরা আহ একটা লং জার্নি, বিগ জার্নি প্ল্যান করতে চলেছি, যেখানে মানে আমার একার পক্ষে কিছুই পসিবল নয়। আপনাদের সহযোগিতা এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি চাইবো, করবো। এনিওয়ে, আমাদের ছবি আঁকা কমপ্লিট। তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে লিখছি। তাহলে এখানে রয়েছে সান, সূর্যদেব, তিনি এখানে অবস্থান করলেন। আচ্ছা, যদি কেউ দেখতে না পান তাহলে একটুখানি বলুন। যদি কেউ দেখতে না পান তাহলে একটুখানি বলুন। আচ্ছা, আহ তাহলে প্রথমে আমরা বলেছি যেটা, সেটা হচ্ছে গিয়ে লগ্ন, এটা মেষে রয়েছে, এবং লগ্নে রয়েছে রবি পঞ্চমপতি। এবার রবি এখানে তিনটে নক্ষত্রে থাকতে পারে, 1, 2, 3। আমাদের এখানে একটা বড় ভুল হচ্ছে। ভুল যেটা হচ্ছে, এটা সম্পূর্ণ আমার ভুল হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে রবি যদি শুক্রের নক্ষত্রে থাকে, তাহলে আমি বলেছি সেই শুক্র যদি এখানে 6 হাউসে নিচস্থ হয়, তো রবি যদি ওখানে থাকে, তাহলে শুক্র কখনোই এখানে থাকতে পারে না। শুক্রকে অবভিয়াসলি এই কয়েকটা ঘরের মধ্যে থাকতে হবে, শুক্রকে এখান থেকে এই পর্যন্ত ঘরের মধ্যে থাকতে হবে। কারণ রবি শুক্র এরা সবাই, রবি বুধ শুক্র এরা সঙ্গে সঙ্গে যায়। তাহলে এবার শুক্র এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। মোটামুটি দেখতে পাওয়া যায় যে রবি থেকে 45 ডিগ্রির মধ্যেই শুক্র আর বুধ জেনারেলি অবস্থান করে। তো আমি শুক্রকে এখানে রেখে দিলাম, এখানে আমি শুক্রকে রেখে দিয়েছি। আর শুক্রকে আমি রেখে দিলাম 27 নম্বর নক্ষত্রে। দ্যাট মিন্স বুধের নক্ষত্র রেবতী, এখানে আমি শুক্রকে রাখলাম। রবির পাশে আমরা 1 লিখেছি, 2 লিখেছি, 3 লিখেছি। তো রবি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, রবি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। এবং সে কোথায় কোথায় থাকতে পারে, সে থাকতে পারে হচ্ছে গিয়ে 1, 2, 3 নম্বর নক্ষত্রে। 1 নম্বর নক্ষত্রের অধিপতি কেতু, 2 নম্বর নক্ষত্রের অধিপতি শুক্র, 3 নম্বর নক্ষত্রের অধিপতি রবি নিজেই। এবার এখানে আমরা এই দুটো ওয়ার্ড কি ইউজ করব, একটা হচ্ছে জীবকারকা আর একটা হচ্ছে শরীর কারকা। তো জীব কারক যিনি হচ্ছে গিয়ে ভেতরের ইন্ট্রিনসিক কোয়ালিটি ইন্ডিকেট করছেন, তাকে তিনি কোথা থেকে আসবেন, তিনি আসবেন এখান থেকে, অর্থাৎ এই গল্পটা থেকে। রবি লগ্নে রয়েছে, মানে ওরে বাবা, এ তো পুরো নেতা। রবি লগ্নে রয়েছে, মানে জীবনে উন্নতি হবেই, পঞ্চমপতি লগ্নে ফাটকা টাকা পাবেই। এবার এই দ্বিতীয় দ্বিতীয়, সরি, 2 নম্বর নক্ষত্রের অধিপতি গ্রহ, তিনি হলেন শুক্র। তিনি অবস্থান করে রয়েছেন 27 নম্বর নক্ষত্রের দ্বাদশে, 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘরে শুক্রের জন্য এর তো বিলাসিতা আছে, এর মহা আনন্দ ফুর্তি ইত্যাদি করবার আগ্রহ তো আছে। কিন্তু লগ্নে রবি থাকার জন্য যে রাজতুল্য সম্মান এই লোকটা প্রাপ্ত হবে, সেই রাজতুল্য সম্মান প্রাপ্তির যে ব্যাকআপ, সেইটা এই লোকটার চার্টে নেই। কারণ কেন নেই? কারণ এই রবির যে জীবকারক, রবিকে যে কন্ট্রোল করছে, দ্য কন্ট্রোলার অফ সান, সে হচ্ছে গিয়ে চলে গিয়েছে কোথায়, 27 নম্বর নক্ষত্রে দ্বাদশ ভাবে, 12 নম্বর ঘরে সে চলে গিয়েছে। ফলে আমরা কিন্তু এবার তার কাছ থেকে আর সেই রেজাল্ট পাবো না, যে রেজাল্টটা আমাদের এক্সপেক্টেড, অর্থাৎ যে ফল আমরা আশা করি, সেই ফল আমরা এখান থেকে কোনোভাবেই পাবো না। এই শুক্রই যদি দ্বিতীয় থাকতো, শুক্রটা যদি এখানে না থেকে দ্বিতীয় থাকতো, তাহলে কিন্তু এই রবি একে গেইন দিত।
রবি একে ডেভেলপমেন্ট দিত, রবি একে উন্নতি দিত। সেই ক্ষেত্রেও আমরা শুক্রের নক্ষত্রকে দেখতাম। এবার একটা মজার জিনিস লক্ষ্য করুন, রেবতী নক্ষত্র কার নক্ষত্র আপনারা বলতে পারেন? বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। তাহলে বুধের নক্ষত্র, মেষের জন্য বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি। বুধ হলো তৃতীয় এবং ষষ্ঠ ভাবাধিপতি। তাহলে বুধের নক্ষত্রে যখন শুক্র গিয়ে বসলো, শুক্র তুঙ্গ হলেও শুক্রের কিন্তু সেই রেজাল্ট দেওয়ার ক্ষমতা নেই যেটা সে 26 নম্বর নক্ষত্রে দিতে পারত। বুধ হচ্ছে 3 আর 6-এর মালিক। বুধ হচ্ছে এই ঘরটা আর এই ঘরটার মালিক। 3 আর 6, তিন দুটো উপচয় স্থানের মালিক। সেখানে যদি 26-এ থাকতো, তাহলে 10 আর 11 নম্বর ঘরের মালিক। ফলে এখানে তার স্ট্রেংথ, তার বলবত্তা অনেক বেশি। এখানে সে কিন্তু অনেক বেশি স্ট্রং। এখানে শুক্রের ফল দেওয়ার ক্ষমতা সেটা অনেক বেশি, কারণ সে 10 আর 11-র সাথে কমিউনিকেট করেছে। আর 3 আর 6-এর থেকে অবশ্যই 10 আর 11-র ক্ষমতা বেশি। কারণ 3কে আমরা বলেছি সহজ ভাব, 6কে আমরা বলেছি রিপু ভাব। তাহলে মোটামুটি বিষয়গুলো ক্লিন হলো, পরিষ্কার হলো, তাই না? কিছুটা পরিষ্কার হলো তো? একটু একটু স্যার। আচ্ছা, তাহলে রবি যদি 1 নম্বর ঘরে থাকে, তাহলে অশ্বিনী নক্ষত্রের গুণাবলী তার মধ্যে আসবে, কেতুর কিছু এফেক্ট তার উপরে আসবে, এবং কেতু কোথায় আছে, কেমন ভাবে আছে, তার কিছু এফেক্ট তার মধ্যে আসবে। তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম যে এর মধ্যে কেতুর কিছু প্রভাব আমরা দেখতে পাবো। কেবলমাত্র রবি লগ্নে আছে বলেই আমরা যে বলে দেব যে লোকটা বিশাল উন্নতি করবে, বিশাল ফাটকা টাকা পয়সা পাবে, জীবনে কে আর পিছন ফিরে দেখতে হবে না, এরম বলা যাবে না। এখানে আমাদের বলতে হবে যে রবি যদি অশ্বিনী নক্ষত্রে থাকে, তাহলে মানুষের গায়ে একরকম স্কিন প্রবলেম হয় না, লাল লাল গুড়ি 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 গুড়ি, তো ওই প্রবলেমটা হবে, কারণ কেতু হচ্ছে কি আমাদের স্কিনে ডিস্টারবেন্স এনে দেয়। রবি এখানে থেকে কিছু অদ্ভুত বুদ্ধিকে ইন্ডিকেট করবে, যে বুদ্ধি সাধারণ মানুষ বুঝে পাবে না যে কেন এই কাণ্ডটি করলো। হ্যাঁ, মানে অনেক সময় আহ বোঝা যায় না যে কোনো একজন মানুষ একটি কাজ করেছেন, সেটি কিসের জন্য, কি ভেবে তিনি কাজটা করেছেন, মানে বুঝে পাওয়া যাবে না তার কি বুদ্ধি, সে কোন বুদ্ধিতে সেই কাজটা করে যাবে, সেরকম কিছু কাজ করে ফেলতে পারে। আবার রবি কেতুর নক্ষত্রে রয়েছে, কেতু যদি ভালো জায়গায় থাকে, তাহলে ম্যাথামেটিক্স এর চরম লেভেলের জ্ঞান সেটা দিতে পারে। ম্যাথামেটিক্স এর বিশাল নলেজের একটা জায়গা সেটা তৈরি করে দিতে পারে রবি। এটাও হতে পারে। পরিষ্কার? এবার নক্ষত্র অধিপতি কোথায় আছে এবং নক্ষত্র অধিপতিটা কে, শুধুমাত্র আমরা এইটুকুর উপরে বেস করে এই লেভেলের প্রেডিকশন করব। তাতেই আপনারা দেখবেন যে আচ্ছা আচ্ছা আহ জ্যোতিষ বিশারদ ব্যক্তিবর্গ আপনাদের কাছে কোথায় সুসান হয়ে যাবে। মানে একদম পরীক্ষিত সত্য বলছি। গত রোববার দুখানা কনফারেন্স হয়েছে। তো সেই কনফারেন্সে আমাদের পরিচিত এক ভদ্রলোক, মানে আমাদেরই সদস্য এক ভদ্রলোক, সেখানে গিয়ে একটি কনফারেন্সে গিয়ে বলেছেন যে বিভিন্ন জায়গাতে আসি এবং আহ, একটা উদ্দেশ্যেই আসি যে কিছু জ্ঞান সংগ্রহ করব। তো ঋষিবাণীতে গিয়ে যে জ্ঞানটা আমরা পাই বা যে জ্ঞানটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, করার সুযোগ পাই, সেটা অন্য কোথাও পাই না, বা অন্য কেউ করছেন এটাও দেখতে পাই না। তো এই যে কথাটা উনি স্টেজে গিয়ে বলে এসছেন,
সেটাকে সকলে সমর্থন করেছেন, সেটাকে কিন্তু কেউ ইগনোর করেননি। তো এনিওয়ে, সেসব আমাদের বড় কথা নয়। আপনারা যখন ফিল্ডে নামবেন, আপনারা দেখবেন যে আপনাদের জ্যোতিষ শেখা হয়ে গেছে, এবং অটোমেটিক্যালি এটা একটা ইনডিউসড পাওয়ার। আপনারা পড়ুন না পড়ুন, কিছু পড়তে হবে না, ভিডিওগুলো টুকটাক দেখুন, দেখবেন প্রেডিকশন করছেন, মিলছে। প্রশ্ন আসতে পারে যে কি করে মিলবে, কিছু তো পড়িনি। তো এটাই হচ্ছে কি গুরুমুখী বিদ্যার বৈশিষ্ট্য। গুরু, যাকে আপনারা মানে গুরু মানে টিচার বা যাই হোক, আমরা কোলার্নার বলি। তো যখন তিনি দিতে চাইছেন, তখন অটোমেটিক্যালি আপনাদের ভান্ডার পরিপূর্ণ হবে, যদি মনের মধ্যে সন্দেহ না থাকে। আর যদি মনের মধ্যে স্যার সন্দেহ বলছি থাকে বা বিভিন্ন স্যার ধরনের ডিস্টারবেন্সেস থাকে। হ্যাঁ, আহ, স্যার বলছি এখানে ধরুন স্থান হচ্ছে বুধের নক্ষত্রে আছে, আর বুধ বসে আছে ধরুন দ্বাদশ ঘরে, তাহলে 1, 3, 6, 12 এগুলো কি একসাথে কানেকশন করলো, না আমি কোনটা ধরবো? 1, 3, 6, 12 কানেক্টেড হলো, এটাই ধরতে হবে। তাহলে এবার আমরা একটা চার্টের এক্সাম্পল দেখি, লাইভ চার্টের একটা এক্সাম্পল, সেটা দেখবার চেষ্টা করি। খুলে ইয়ে করছি। শেয়ার করি। একটু দেখুন শেয়ার হয়েছে কিনা। হ্যাঁ স্যার হয়েছে। ভেরি গুড। তো দেখুন, লগ্নের নক্ষত্র হচ্ছে শতভিসা, তার অধিপতি রাহু দ্বিতীয় রয়েছে। ভদ্রলোকের বয়স হচ্ছে গিয়ে মোটামুটি 25/10/1950। হম। 73 প্লাস। হ্যাঁ, কয়েকটা যোগ, আপনারা নিশ্চয়ই খাতাপত্র নিয়ে বসেছেন বা পরে বসবেন। কয়েকটা যোগ আমি একটু রিমাইন্ড করিয়ে দিই, কয়েকটা ছোট্ট ছোট্ট যোগ। যদি ষষ্ঠপতি, তিনি হচ্ছেন গিয়ে 9, 10, 11 নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। ষষ্ঠপতি মানে চন্দ্র, তিনি যদি 9, 10 বা 11-র সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তাহলে জাতক চাকরি পাবে। তাহলে এখানে ষষ্ঠপতি কে? তিনি হচ্ছেন চন্দ্র, তার সঙ্গে দশম ভাব মঙ্গল, তার সঙ্গে সম্পর্ক হয়নি। নবম ভাবপতি শুক্র, তার সঙ্গে সম্পর্ক হয়েছে। এবং একাদশ ভাবপতি বৃহস্পতি, তার সঙ্গেও কোনো সম্পর্ক হয়নি। এগুলো লক্ষ্য করলেই দেখতে পাবেন চন্দ্রের সঙ্গে শুক্রের একটা দৃষ্টি বিনিময় হয়েছে, ফলে এখানে 6, 9 সম্পর্ক তৈরি হয়েছে, ষষ্ঠের সঙ্গে নবম ভাবের সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে এই যে ষষ্ঠ নবম সম্পর্ক তৈরি হলো, এতে করে কি হলো, এই মানুষটার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়লো। তবে যদি ষষ্ঠ নবম সম্পর্ক হয়, তাহলেই কিন্তু জাতক চাকরি পাবে না, এবং চাকরি পেলেও তার সেই চাকরি বারবার চেঞ্জ করতে হবে। মানে কন্টিনিউয়াসলি সেই জাতককে তার চাকরি পাল্টাতে হবে, জাতক কিন্তু সহজে চাকরির কন্টিনিউয়েশনটাকে ধরে রাখতে পারবে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। কেন বড় সমস্যা?
এটা আমরা বলবো 9 নম্বরের থেকে 10 নম্বর ঘরটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। 10টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাট 11টাকেও মোরারলেস সেম সেম ধরা যেতে পারে। কিন্তু 9টার সমস্ত 9টা কিন্তু অত বেশি স্ট্রং নয়। এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে নবম ভাব কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ নয় যতটা দশম ভাব। কিন্তু নবমের সঙ্গে সম্পর্ক হলেও চাকরির যোগ তৈরি হবে। কিন্তু যদি দশম ভাবের সঙ্গে আরো কতগুলো সম্পর্ক বলবো, তারা যদি না হয় তাহলে কিন্তু সেই চাকরি পরিবর্তন হবে, টিকবে না। অনেক মানুষ আছেন তারা ছোটবেলাতে চাকরি করেছেন বা একটা সময় চাকরি করেছেন, কিন্তু কোনো কারণে সেই চাকরি ধরে রাখতে পারেননি, তাদেরকে চাকরি ছেড়ে দিতে হয়েছে। এরকম আপনারা প্রচুর দেখতে পাবেন যে চাকরি তার কন্টিনিউ হয়নি, চাকরি তাকে ছেড়ে দিতে হয়েছে, এবং কোনো না কোনো কারণে চাকরির কন্টিনিউয়েশন তিনি বজায় রাখতে পারেননি। এরকম প্রচুর আপনারা দেখতে পাবেন জীবনে, এরকম প্রচুর ঘটনা আপনাদের জ্যোতিষ জীবনে আসবে। তো এবার তারপর আর একটা পয়েন্ট লিখে নিন একটু। যদি শনিদেব যদি শনিদেব বলবান হয়ে 9, 10 কিংবা 11-র সঙ্গে সম্পর্ক করে, সেই ক্ষেত্রে জাতকের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ে। দশমপতি, নবমপতি বা একাদশপতির সঙ্গে যদি রবি সম্পর্ক স্থাপন করে, তাহলে হচ্ছে গিয়ে জাতকের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে এইসব সম্পর্কে আর থাকলেও আর চাকরি হচ্ছে না। কি করে যে চাকরি হচ্ছে সে আর কেউ বলতে পারছে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তাহলে যারা চাকরি পাচ্ছে তাদের ক্ষেত্রে এই সম্পর্কগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে এই কম্বিনেশনটা এর চার্টে হয়েছে। শনি অষ্টমে থেকে দশম এবং দশমপতি উভয়ের উপরেই দৃষ্টি একটা দিয়েছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে শনির একটা দৃষ্টি পড়েছে। এরপরের যে যোগ, যেটাকে নিয়ে বলবো, সেই যোগটা হচ্ছে দ্বিতীয় রাহু। রাহু যদি উপচয় স্থানগত হয় কিংবা যদি অর্থ ত্রিকোণগুলোতে অবস্থান করে, অর্থ ত্রিকোণ মানে 2, 6 আর 10, এর মধ্যে যদি রাহু অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতকের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়। তো সেই সমস্ত যোগাযোগগুলো রয়েছে এই চার্টে। এবার আমাদের চলে আসতে হবে নাক্ষত্রিক আলোচনায়। তাহলে এর দশম ভাবে কোন গ্রহটা রয়েছে? দশম ভাবে রয়েছে মঙ্গল। এবার আপনারা কেউ কি মঙ্গলের চাকরি কিছু বলতে পারেন যে মঙ্গলের কিরকম চাকরি হতে পারে? যে কোনো আইডিয়া? ফোর্স ডিপার্টমেন্ট, পুলিশ, সেনাবাহিনী, দমকল, পুলিশের এসব। ফোর্স ডিপার্টমেন্ট, সার্জারি, ডাক্তার হতে পারে। পুলিশ, সেনাবাহিনী, দমকল, ভূমি দপ্তর, মেটাল ওরিয়েন্টেড কোনো কারখানা যেখানে ঝালাই হচ্ছে, এরকম কোনো জায়গা, তাই হওয়া উচিত তো। স্যার ডাক্তার হতে পারেন, সার্জন। ডাক্তার হতে পারেন, সার্জন হতে পারেন। হুম। তারপরে ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন। এগুলো সবই হতে পারে, একদম মানে অবশ্যই হতে পারে। দমকল বিভাগে হতে পারে, তাই তো। তাহলে এই যে বিচারটা আমরা করলাম, এইটা হচ্ছে শরীর কারক দেখে বিচার। তাহলে এবার আমরা এর জীব কারকে প্রবেশ করি। তাহলে জীব কারককে 27°58' রয়েছে। জীব কারককে একটু বলুন। বুধ। বুধ। কার নক্ষত্রে রয়েছে? বুধের নক্ষত্রে, জ্যেষ্ঠাতে রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রটা বুধের নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবার জন্য বুধ এর জীবকারক। ঠিক আছে, একটু বুধের পেশা দিয়ে একটা বলুন।
শিক্ষকতা, শিক্ষকতা। আর মার্কেটিং বা কমিউনিকেশন, মার্কেটিং, জার্নালিজম, কম্পিউট, আইন ব্যবসা, আইন, হ্যাঁ, ব্যাংকিং, এগুলো হচ্ছে বুধের পেশা। ক্লারিক্যাল জব, জার্নালিজমের কাজকর্ম। জার্নালিজমের জন্য সাহস লাগে, এই ভদ্রলোক জার্নালিজম করতেই পারতেন। তো এখানে মঙ্গলের থেকে বুধ কাজ করে গেছে বেশি, কারণ বুধ হচ্ছে ওর ইন্ট্রিনসিক কোয়ালিটিটাকে দিয়েছে, ভেতরে লুকিয়ে থাকা রহস্যটাকে বার করে দিয়েছে বুধ। সেই রহস্যটা কি? লোকটা ব্যাংকে চাকরি করেছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, একই চাকরি, এক চাকরিতেই জীবন কাবার। এবার জীবকারক আর শরীর কারকের বিষয়টা পরিষ্কার হলো। না স্যার জীব কারকটা কেন বললেন বুঝতে পারলাম না। মানে একটু ভেঙে বললে জীব ভালো হয়। আর একটা জীব স্যার, মানে হচ্ছে আভ্যন্তরীণ, ইন্ট্রিনসিক, যেটাকে নক্ষত্র নির্দেশ করে। আর শরীর কারক কি? সেটা হচ্ছে আমরা গ্রহটাকে দেখে বাইরে থেকে যেটা মনে করি। স্যার এই চার্ট অনুযায়ী চন্দ্র এই সিক্স হাউস কোনটা হবে? 6 নম্বর ঘর। হ্যাঁ এই চার্ট অনুযায়ী আপনি এই 6-9 কানেকশনটা যেটা করেছেন, সেটা তো থার্ড হাউসের সঙ্গে 9 হাউসের কানেকশন। ষষ্ঠ অধিপতিকে, ষষ্ঠ ভাবের অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার স্যার পেশা কি সবসময় জীব কারক থেকেই হবে? শরীর কারক থেকেও কি না, নির্দেশ করবে কখনো কখনো? অবশ্যই হবে, শরীর কারক থেকেও হবে, এবং অবশ্যই হবে, বহু ক্ষেত্রে হবে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, আমি একটু জল জল নিয়ে আসি, জাস্ট এক সেকেন্ড। প্রচুর ক্ষেত্রেই, বহু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে শরীর কারক থেকে পেশা আসছে, কিন্তু কখনো কখনো দেখবেন শরীর কারকের সঙ্গে পেশাটা কোনোভাবেই ম্যাচ করছে না, তখন জীব কারক এখানে কথা বলবে। এবং জীব কারকটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটা হচ্ছে গ্রহদের একদম ইন্ট্রিনসিক কোয়ালিটিকে ইন্ডিকেট করে, একদম আভ্যন্তরীণ কোয়ালিটি, যেটা গ্রহরা ইন্ডিকেট করে বা যেটা গ্রহরা বলতে চায়, গ্রহরা যেটা আমাদের জীবনে ফলাতে চায়, সেই ব্যাপারটা আমাদের এই জীবকারক থেকে ইন্ডিকেটেড হয়। স্যার হুম। বলছি দশমে যদি কোনো গ্রহ না থাকতো তাহলে দশমপতির নক্ষত্র দেখতাম। দশমপতির অবস্থান দেখতাম, এবং দশমপতির নক্ষত্র, সেটাকেও আমরা দেখতাম। স্যার বলছি দশমপতি মঙ্গল বৃশ্চিকে রয়েছে শনির নক্ষত্রে, ছেলেটা রেলের চাকরি পেলো, এখানে কি তাহলে শনির কাজ পেলো? এখানে শনি এবং মঙ্গল দুটোরই কাজ পেল। মঙ্গল কি রেল দেখে? মঙ্গল রেলটা কি দিয়ে চলে? রেল কি তেল দিয়ে চলে? না। রেল তো মেশিন। রেলের মধ্যে রেলের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে মোটর। শনির কিন্তু গতি নেই, শনির লোহা আছে, শনি লোহা, লোহা আছে, কিন্তু গতি দিতে পারবে না শনি। শনি কিন্তু স্থবির, স্থির, ধীর স্থির। তাহলে এই যে মুভমেন্ট এলো, এই যে ছুটছে, গাড়িটা তো ছুটবে, রেলগাড়ি তো কুজিকজিক করে চলবে, তাহলে সেটা হচ্ছে গিয়ে কে দেবে? সেটা দেবে হচ্ছে গিয়ে মঙ্গল। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লোহা রেলগাড়ির যে পাটিটা, সেটা হচ্ছে গিয়ে শনি ইন্ডিকেট করবে, কিন্তু পাটির উপরে যে গাড়িটা চলবে,
সেটাকে ইন্ডিকেট করবে শনি আর মঙ্গল। হ্যাঁ বলুন। স্যার জীবকারক গ্রহটা কি করে বার করা হলো বুঝি নাই। একদম সিম্পল, নক্ষত্র অধিপতি, কে এর নক্ষত্র অধিপতি, বাস। একদম সোজা। এইবার একটু জটিল করি, শেয়ারটাকে পাল্টাই। এই ঘরটাতে রবি 3 নম্বর নক্ষত্রে রয়েছে, রবি 3 নম্বর নক্ষত্রে রয়েছে, ঠিক আছে। হুম, রবি রয়ে গেল 3 নম্বর নক্ষত্রে, গুড। তাহলে এইবার যদি আমাদের জীবকারকের কথাটা আসে, তাহলে রবির জীবকারক গ্রহ কে হবে? রবি। রবি নিজেই হবে না। এই ক্ষেত্রে জীবকারক হিসেবে আপনাকে ধরতে হবে রবির যে ক্ষেত্রাধিপতি, ডিসপোজিটার, মানে মঙ্গলকে। এই ক্ষেত্রে রবির মধ্যে সুপ্ত কারকত্ব আসবে মঙ্গলের কাছ থেকে। তাহলে নক্ষত্র থেকে আমরা একটু প্রেডিকশন করবার চেষ্টা করি। দেখুন কুণ্ডলীটা হচ্ছে গিয়ে শেয়ার হয়েছে কিনা। আমি নক্ষত্রগুলো লিখে দিই। শতভিসা হচ্ছে 24, ছোট করি, কি করে ছোট করে কে জানে। রাহুর নক্ষত্র 3 ডিগ্রি 11 মিনিটে আছে, তার মানে হচ্ছে 25। ইউরেনাসকে লিখবো না, এটা হচ্ছে 1। আর শনিদেব রয়েছেন 12, কেতু রয়েছেন 12, রবি রয়েছে 15, শুক্র বুধ এরা দুজনেই 14। দুজনে জয়েন করে 14 লিখে দিলাম। আর মঙ্গল মঙ্গল রয়েছে 18 নম্বর নক্ষত্রে, জ্যেষ্ঠা। আর বৃহস্পতি তিনি রয়েছেন 23 নম্বর। এবারে বৃহস্পতি লগ্নে বসে রয়েছে, লগ্নে বসে থাকা বৃহস্পতি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, এইটা আমরা নক্ষত্র থেকে বুঝতে পারবো। লগ্নটা রয়েছে রাহুর নক্ষত্রে, বৃহস্পতি রয়েছে মঙ্গলের নক্ষত্রে। এই বৃহস্পতি কতটা ভালো রেজাল্ট দেবে? এই বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে চাকরি পাওয়ার পরে, কারণ বৃহস্পতির নক্ষত্র অধিপতি মঙ্গল, সে অবস্থান করে রয়েছে কোথায়? সে অবস্থান করে রয়েছে 10th হাউসে। তাহলে 10th হাউস থেকে মঙ্গল তার শক্তি সংযোগ কালেক্ট করবে, এবং সেই মঙ্গলের সেই শক্তিতে এই জাতকের উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। রাহু কোথায় রয়েছে? রাহু রয়েছে 25 নম্বর নক্ষত্রে, তার অধিপতি কে? বৃহস্পতি। সে লগ্নতেই বসে রয়েছে, লগ্নের কাছাকাছি বসে রয়েছে। ফলে রাহু কিন্তু এই জাতকের ক্ষেত্রে খুব হার্মফুল নয়। একটু আধটু অ্যাডিকশনে আনবেই, কিছু না কিছু অ্যাডিকশন দেওয়ার চেষ্টা করবে এই রাহু। কারণ রাহু যখন কোনো একটা এক্সওয়াইজেড গ্রহের নক্ষত্রে থাকে এবং সেই নক্ষত্র অধিপতি, সেই নক্ষত্র অধিপতি তিনি যদি জল তত্ত্বগত হন বা রাহুর সঙ্গে সম্পর্ক করেন, সেই ক্ষেত্রে একটা অ্যাডিকশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। রাহু জল তত্ত্বে অবস্থান করে যদি দ্বিতীয় ভাবে অবস্থান করেন, তাহলে জাতক কিংবা জাতিকার মধ্যে ওই কোনো না কোনো অ্যাডিকশনের প্রতি অ্যাট্রাকশন সেটা ইন্ডিকেট করতে দেখতে পাওয়া যায়। মোটামুটি 80% যারা এই ধরনের অ্যাডিকশনের সঙ্গে যুক্ত, তাদের কুণ্ডলিতে দেখতে পাওয়া যাবে যে রাহু জলরাশিতে রয়েছে, শুক্রের সঙ্গে, বৃহস্পতির সঙ্গে, মঙ্গলের সঙ্গে কিছু না কিছু সম্পর্ক বানিয়ে সে শান্তিতে বসে রয়েছে। আর আমরা মানে সাধারণ মানুষ, আমরা যাদের কুণ্ডলিতে এটা রয়েছে, তারা দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, রাহু দিকে নিশ্চিন্তে বসে আছে।
এবার মোটামুটি পরিষ্কার হলো এই বেসিক জায়গাটা। তাহলে এর আগে আমরা তিনটে হচ্ছে গিয়ে প্রেডিকশনের পদ্ধতি শিখেছি, যেগুলোকে ধরে আমরা প্রেডিকশন জেনারেলি করি। তো সেই পদ্ধতিগুলোর পরে আজকে হচ্ছে আমাদের চতুর্থ পদ্ধতি, সেকেন্ড ডে। আজকে আমরা জানতে চেষ্টা করছি যে নক্ষত্রকে কাজে লাগিয়ে কিভাবে প্রেডিকশন করা যায় বা কিভাবে প্রেডিকশন করতে হয়, তার একটা বেসিক কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে নক্ষত্র অধিপতিরা কোথায় রয়েছে তার উপরে বেস করবে এর শুভাশুভত্ব। আমরা ইভেন্টেও চলে আসব, ইভেন্টের ক্ষেত্রে আমি আসছি। এই পর্যন্ত মোটামুটি বুঝতে কারোর অসুবিধা? খুব গভীর বোঝার দরকার নেই, মোটামুটি বুঝলেই। আচ্ছা, তো মঙ্গল এই চার্টে ইন্ডিকেট করছে কি? মঙ্গল ইন্ডিকেট করছে চাকরি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মের প্রতি তার আগ্রহ, কর্ম পাওয়ার জন্য কাউকে সুপারিশ করতে হবে কিনা বা সে করবে কিনা, এই সমস্ত বিষয়গুলিকে মঙ্গল নির্দেশ করছে। আর এইগুলোকে নির্দেশ করছে মঙ্গল। তো এইবার এই যে মঙ্গলের উগ্রতা, মঙ্গলের যে তেজ, সেই তেজের মধ্যে কিন্তু বুধের একটা ইম্প্যাক্ট সেটা কাজ করতে শুরু করলো। কেন করলো? কারণ মঙ্গল বুধের মধ্যে রয়েছে। তাহলে মঙ্গলের এই যে রাগ, মঙ্গলের এই যে তেজ, মঙ্গলের জেদ, মঙ্গলের উগ্রতা, তার মধ্যে বুধের একটা ইম্প্যাক্ট, মানে কিছুটা বুদ্ধির প্রয়োগ, কিছুটা বুদ্ধিমত্ত একটা ব্যাপার স্যাপার, সেইটা বুধ নিয়ে আসার চেষ্টা করতে লাগলো। পরিষ্কার হলো? সেকেন্ড আমরা ভাবার চেষ্টা করব যে বুধের অবস্থান কোথায়, বুধ কোথায় বসে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বুধ 9 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এই মঙ্গল সে এই জাতকের জন্য মোটামুটি শুভ ফল দেবে। কিন্তু বুধ হচ্ছে গিয়ে দশমের দ্বাদশে বসায়, মঙ্গল যে কর্ম দেবে সেই কর্মে জাতকের সন্তুষ্টি থাকবে না। জাতক বহুবার ভাববে যে এই চাকরি আমি আর করবো না, এই চাকরি ছেড়ে দেবো। জাতকের মধ্যে জব স্যাটিসফ্যাকশনের চরম অভাব থাকবে। কারণ কি? কারণ বুধ হচ্ছে দ্বাদশ ভাবে গিয়ে বসে পড়েছে। কার দ্বাদশ ভাবে? কর্ম নির্দেশক ভাবের দ্বাদশ ভাবে গিয়ে বুধ বসে পড়েছে। সুতরাং নক্ষত্র থেকে যে আমরা বেসিক বিষয়গুলো বুঝবো, তার একটা একদম মানে জিরো লেভেল কনসেপ্ট সেটা মোটামুটি তৈরি হলো। এবার লক্ষ্য করুন শনিদেব তিনি কোথায় রয়েছেন? অষ্টম ভাবে। কার নক্ষত্রে? 12 নম্বর নক্ষত্রে। কেতু কোথায় রয়েছে? 12 নম্বর নক্ষত্রে। সেই রবি কোথায় গিয়ে অবস্থান করেছে? নবমে। তাহলে অষ্টম ভাবে শনি এবং কেতু, এরা আয়ু নিয়ে যে রেজাল্ট দিত, এরা আয়ু নিয়ে যে ঘটনাটাকে ইন্টারপ্রেট করত, সেটা পুরো চেঞ্জ হয়ে গেল শনি আর কেতু রবির নক্ষত্রে থাকবার কারণ। রবি সমগোত্রীয় নক্ষত্র কেতুর জন্য। তাহলে কেতুর ক্ষেত্রে রবিকে মেনে চলা বা রবির ডমিনেশন মেনটেন করা খুব একটা সমস্যা কিছু হবে না। কিন্তু শনি সে যে এই রবির নক্ষত্রে অবস্থান করে রয়েছে বা আহ একটা শত্রু গ্রহের নক্ষত্রে অবস্থান করে রয়েছে, যে 9th হাউসে গিয়ে বসেছে, এই ক্ষেত্রে শনি কিন্তু অষ্টম এবং নবম দুটো ভাবকেই এনার্জাইজ করবে। বুধ সরি শনি দুটো ভাবকেই চার্জ করবার চেষ্টা করবে। এই যে অষ্টম ভাবে শনি কেতু কম্বিনেশন হয়েছে,
এই লোকটার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, স্পিরিচুয়াল নলেজ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। হতেই পারে লোকটা চাইছে না, হতেই পারে লোকটা অতিরিক্ত ঔন্নাসিক, তার সেই ঔন্নাসিকতা, তার সেই অহংকার, তার মধ্যেই স্পিরিচুয়ালিজম কাজ করতে দেখতে পাওয়া যাবে। স্যার, স্যার ইনি কি জ্যোতিষী? না না, কিন্তু ব্যাংকে চাকরি করেন। করেন মানে করতেন, রিটায়ার করে গেছে। ও আচ্ছা আচ্ছা, না অষ্টমী কেতু আছে তো ওই জন্য বললাম। হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল সেন্সটা ভীষণ স্ট্রং, কিন্তু উনি সেটাকে কোনোদিন কাজে লাগান, মানে ওটাকে কাজে লাগানো যে উচিত বা কাজে লাগানো যেতে পারে, এই বোধটাই কোনোদিন ওনার মধ্যে জেগে ওঠেনি, যে এইটা করলে পর আমি মেন্টাল পিস পেতে পারি। এই ব্যাপারটাই কোনোদিন ওনার ভাবনা চিন্তার মধ্যে এসে ওঠেনি। আচ্ছা, আচ্ছা, আর কোনো কোশ্চেন রয়েছে কারণ? এই প্রসঙ্গে আর কারোর কোনো প্রশ্ন? স্যার উনি ওনার এরকম কোনো প্রশ্ন? ইনটিউশনকে কাজে লাগাতে পারেননি কেন? হম। উনি ওনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে পারেননি কেন? কি এটা কারণে উনি এটাতে? পরিবেশের জন্য। এই যে দ্বিতীয় রাহু রয়েছে, হ্যাঁ। এই কারণে উনি ওনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে পারেননি। তবে যত বয়স হচ্ছে ওনার এই এনার্জি গ্রো করছে, এবং বর্তমানে উনি আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়েই থাকেন, ঘরের মধ্যে চুপচাপ থাকেন, এবং সেই ওনার যে চিন্তা, ওনার যে ভাবনা, ওনার যে ফিউচার, সেই ব্যাপারগুলো মোটামুটি ডেভেলপমেন্ট অফ সোল বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, এই সমস্ত গুলোকে নিয়েই ওনার কাজকর্ম, ওনার অ্যাক্টিভিটি। আচ্ছা। স্যার, হুম। জড়ত্ব যোগ কাকে বলে? এটা নিশ্চয়ই কোনো বইতে পেয়েছেন। এটা তো মানে স্যার ইউটিউবে সবসময় এটা দেখি যে কি বুধ কেতু বা এই বুধ রাহু জড়ত্ব যোগ হয়। এটা কিন্তু জড়ত্ব যোগটা কি কি হয় তার ইফেক্ট? এবার ঘটনাটা হচ্ছে, এই যে যোগগুলো, এই যোগগুলো হচ্ছে ক্রিয়েটেড যোগ, মানে তৈরি করা হচ্ছে। তো জড়ত্ব যোগ বলে আমাদের বিভি রমন সাহেব তার 300 যোগের বইতে কিছু লিখে গেছেন বলে আমার ঠিক জানা নেই। তো আপনি যখন বললেন, আমি একবার দেখে নিচ্ছি যে বাজারে আর কি জড়ত্ব যোগ ব্যাপারটা আদৌ আছে কি। জড়ত্ব যোগ, পেয়েছি, মানে বইটা পেয়েছি, মানে জড়ত্ব যোগকে খুঁজবো। গজকেশরী, সুনফা, অনফা, দর্দুরা, কেমদ্রুম, চন্দ্র, রোচক, বুধাদিত্য, মহাভাগ্য, পুষ্কল, লক্ষ্মী যোগ, গৌরী যোগ, গজ যোগ, দেবেন্দ্র যোগ, মারুত মকুট যোগ, বিদ্যুৎ যোগ, শিব যোগ, গন্ধর্ব যোগ,
গরুর যোগ, নবা নাভাসা যোগ, নেত্রনাথ যোগ, মুখ যোগ, বুধ যোগ, দারিদ্র যোগ, ধন যোগ, বিমল সরল শরীর সূক্ষ্ম যোগ। 164টার মধ্যে পাইনি। দুর্মুখ যোগ, ভোজন যোগ, ভোজন সূক্ষ্ম যোগ, দ্বাদশ কি যোগ দ্বাদশ বললেন? যোগ, জড়ত্ব যোগ এখনো পর্যন্ত পাইনি। জড়ত্ব যোগ। জারজ পুত্র যোগ পেলাম। না, দুঃখের বিষয়, আমার সীমিত জ্ঞানে এই বিষয়টাকে আমি জানতে পারলাম না। এর জন্য আমি যার পর নাই দুঃখিত। বেসিক্যালি এই যে যোগগুলো আমরা দেখি, এই যোগগুলোর এই সমস্ত নামকরণ, এগুলো বর্তমান কালে জ্যোতিষীরা করেন। বুধ কেতু, বুধ রাহু, এই সমস্ত যোগ হলে পরে মেবি হতে পারে। শনি মঙ্গল অনেকের ক্যারিয়ারকে ব্লক করে দেয়, সেটাও জড়ত্ব যোগ হিসেবে ট্রিট করা উচিত। যেমন আগের দিন একটা ওয়ার্ড উনি বলেছিলেন, সেটা হচ্ছে মহারাশি। এটা হচ্ছে কালপুরুষ। কালপুরুষের আর একটা নাম হচ্ছে মহারাশি। এবার আমরা চলে আসবো শনিতে। শনি 4°13' রয়েছে। তাহলে মোটামুটি শনি হচ্ছে পুরোপুরি অষ্টম ভাবেই ঢুকে গেছে। যাই হোক, আমরা আবার একটু গুছিয়ে পড়া শুরু করি। আহ রাহু, সে হচ্ছে 25 নম্বর নক্ষত্রে রয়েছে। 25 নম্বরের অধিপতি সে হচ্ছে বৃহস্পতি। সে 23 নম্বর নক্ষত্রে গিয়ে আহ বসে রয়েছে শনির নক্ষত্রে। শনি এক্ষেত্রে ভালো, ভালোই আছে। বুধের ঘরে শনি বেশ ভালোভাবেই থাকে। তা শনির থেকে আমাদের বিরাট কিছু দুশ্চিন্তা দুর্বলতা নেই। শনি থাক নবমে। টুকটাক ভাগ্য উন্নতির ক্ষেত্রে যে বাধা বিপত্তি সৃষ্টি করবে না তা নয়, বাট সেটা কন্ট্রোল করার মতো, বা শনিদেব নিজেই প্রবলেম প্রথমে ক্রিয়েট করলেন, তারপরে প্রবলেম বাড়িয়ে তুলবার চেষ্টা করলেন, এবং তারপরে প্রবলেম কমিয়ে তোলার ক্ষেত্রেও সেটাও শনিদেবই তিনি আপনাকে সাহায্য করবেন। তাহলে রাহু এই যে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করেছে, রাহু 25 নম্বর নক্ষত্রে দ্বিতীয় ভাবে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করেছে। আর বৃহস্পতি কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে। তাহলে রাহু কিন্তু এখানে যে খুব ভালো সাপোর্টিভ, খুব ভালো ইমপ্লিমেন্ট দিচ্ছে তা কিন্তু একেবারেই দিচ্ছে না। এবং রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু এই জাতকের উপরে পড়েছে। পরিষ্কার মোটামুটি? স্যার এই জাতকের কি কোনো নেশায় আসক্তি আছে? তো জলরাশিতেই আছে। এ তো অনেক নীতি। পুরনো আমলের লোক। এর যদি আসক্তি থাকেও বা আমাদের হেডেক নিয়ে লাভ নেই। আমার মনে হয় সিগারেট খায় প্রচুর। কারণ পকেটের ফাঁকা দিয়ে একটা সিগারেটের চারমিনার নাকি সেটা একটা প্যাকেট দেখলাম, সেটা বেশ বড় প্যাকেট। স্যার এবার এখানে শনি কেতু কি ফল? অষ্টমে শনি কেতু ধীরে ধীরে এর আধ্যাত্মিকতা বোধ বাড়িয়ে তুলবে, এর স্পিরিচুয়াল সেন্স সেটাকে হচ্ছে বাড়িয়ে তুলবে।
সেটা তো স্যার ভালো, কিন্তু এই অষ্টম স্থান তো সেই জন্য জিজ্ঞেস করুন, নেগেটিভ কিছু আছে? না, বিরাট যে নেগেটিভ আছে সেরকম নয়। এবং অষ্টমে শনি কিন্তু জেনারেলি একটু পাইলসের টেন্ডেন্সি দেয়, তবে বয়সের ও বয়সও তো প্রায় 74। তো পাইলস, হার্নিয়া এই ধরনের মলমূত্র নালীর রোগ, সেগুলোতে একে ভুগতে হতে পারে। তো সেখান থেকে এর মুক্তি নেই। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন এই বিষয়গুলোকে নিয়ে? আচ্ছা, সেকেন্ড হাউস সম্বন্ধে একটু বলবেন একবার? কারণ ওটা বৃহস্পতি ঘরে রয়েছে, রাহু, ওটা বুঝতে পারলাম না, এটা একবার বলবেন? সেকেন্ড হাউসে রাহু তো অবশ্যই ক্ষতিকারক, কিন্তু তাহলেও যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে, বাট তুলনামূলকভাবে রাহু কিন্তু কোনো না কোনো ভাবে সাপোর্ট পেয়ে গেছে। দ্বিতীয়ত, রাহুর যে কথাবার্তা কেমন নক্ষত্র হবে? রাহুর যে নক্ষত্র সেটাও হচ্ছে বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে। ফলে বৃহস্পতির যে নক্ষত্রে রয়েছে, এর কারণে বৃহস্পতি চেষ্টা করবেন এই ঘরটাকে তো আমি পাহারা দিচ্ছিলাম, এ আবার উটকো কেন জ্বালাতে এসছে। বোঝা গেল? মিনে রয়েছে রাহু, কিন্তু মিনটাকে যে বৃহস্পতির ঘর হতেই হবে সেটা কিন্তু নয়। বৃহস্পতির ঘর ছাড়াও মিন কিন্তু আরো আলাদা রকম অনেক কিছু হতে পারে। স্যার এর বিবাহিত জীবন এনার কেমন? বিবাহিত জীবন নিয়ে বিচার করবার আগে আমাদের একটুখানি দেখে নিতে হবে যে বিবাহের প্রমিস আছে কিনা। বিবাহের প্রমিস ক্যালকুলেট করবার জন্য আমরা ভৃগু সরল পদ্ধতি ব্যবহার করি, বা ভৃগু রোটেশন সিস্টেম বলা যেতে পারে। সে রোটেশন সিস্টেমকে ব্যবহার করি। সেটা কিরকম? আহ এই জাতকের জীবনের একটা আহ বড় কোনো ইভেন্ট হতে পারে, এর বিয়ে। বিয়ের ডেটা তো পাবো না, না এই উদাহরণটা দেওয়া যাবে না, কারণ এদের একে আর কি, বিশেষ করে স্বামীকে বা একে, এদেরকে আর কি পাওয়া যাবে না। তাহলে এই যে বৈশিষ্ট্য আপনারা দেখলেন, এগুলো মূলত পশ্চিমবঙ্গ অঞ্চলের আদিবাসীদের সঙ্গে সম্পর্কযুক্ত। পরিশ্রম সাপেক্ষ কাজ, খুব সহজে যে ব্যাপারগুলো ইজিলি হয়ে গেছে এনার লাইফে, সেগুলো একেবারেই নেই। তো মোটামুটি নক্ষত্র ওরিয়েন্টেড যে বেসিক কানেকশন, সেটা আমরা বুঝতে পারবো। এবার মঙ্গল যদি উচ্চস্থ না হতো, তাহলে একটা যা ফল পাওয়া গেছে তার থেকে একটু হতাশা ব্যঞ্জক, বা ক্যান্ডিডেট নিজেই নিরাশ হয়ে পড়েছে, এই ধরনের ফল আসার কথা। সুতরাং যখন আমরা কোনো একটা জন্মকুণ্ডলী বিচার করব, সেই ক্ষেত্রে অবশ্যই ভাবকুণ্ডলীটাকেও দেখব, এবং ভাবকুণ্ডলী সাপেক্ষে আমরা দেখে নেব যে কোন যোগ কতটা বেসিক্যালি ইম্পর্টেন্ট। এবার এই যোগ কোনটা ইম্পর্টেন্ট দেখার জন্য ভাবকুণ্ডলীর থেকেও স্ট্রং বিষয় সেটা হচ্ছে গোচর বিচার করা, এবং কোন মানুষের কোন সময়টা কেমন চলবে সেটাকে ক্যালকুলেট করা।
বলছি মঙ্গল যদি কারুর ছকের আহ, একাদশে থাকে এবং 20 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে সেটা সেটা কিরকম ফল দেবে? এবার এটা কোন নক্ষত্রে আছে, কোন গ্রহ, কোন নক্ষত্রে আছে তো বুঝলাম, কিন্তু কোন ঘরে রয়েছে, লগ্নের বলো একা কোন। আহ একাদশ ঘরে যদি থাকে, হুম। একাদশ ঘরে যদি থাকে তাহলে, আর মঙ্গল যদি 20 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে এরকম ফল হতে পারে এটা। একাদশ ভাবে কি লগ্ন সেটা তো বুঝলাম না। লগ্ন, হুম। লগ্ন যদি মকর লগ্ন হয়, তাহলে একাদশে কে কে আছে? শুধু মঙ্গল যদি একাদশে থাকে। আর বাকি লগ্নটা কোথায়? না, একাদশে না, দ্বাদশে যদি মঙ্গল থাকে, মঙ্গল যদি দ্বাদশে থাকে আর দ্বাদশে কুড়ি থাকলে নম্বর পরে একেবারেই ভালো এফেক্ট পাবে না। আর তার সঙ্গে দ্বাদশ সঙ্গে মঙ্গল এটাও করবে মঙ্গল, যে ওর উপরে যে ধারণাটা মানুষ করে রয়েছে সেটা একটা এগেইনস্টে কিছু করবে, এগেনস্টে করে। করবে। হ্যাঁ। ও, আর চন্দ্র শনি কেতু যদি একটা ঘরে থাকে, সেটা কি ভালো হয় নাকি? সেটা যদি লগ্নের তৃতীয় ঘরে থাকে, মানে জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে থাকে, লগ্নটা সেম, তৃতীয় ঘরে থাকে, তাহলে সেটা সেটা কিরকম effect দেবে? তাহলে চেষ্টা চন্দ্র, করলেও জাতকের আলটিমেট সাকসেস পাওয়া অনেক লেট হবে। মানে চন্দ্র শনি কেতু এই এই একসঙ্গে থাকাটা কি ভালো নয়? না, যদি এরা একসঙ্গে আড্ডা মারা গল্প করা শুরু করে, তাহলে হচ্ছে কি বেশি দিন, হুম। মোটামুটি মাসখানেক কাটার পরেই মানুষজন, তাদের মধ্যে হচ্ছে গিয়ে উৎকণ্ঠা, কি হচ্ছে, কেন করছে, কি করে ভালো থাকছে, এই ব্যাপারগুলো সৃষ্টি হতে কাজ করবে। ও, স্যার প্রশ্ন করব? হ্যাঁ, নিশ্চয়ই। বলছি দশমে বৃশ্চিকে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, হুম। আর লগ্ন কুম্ভ, লগ্নে শনি বক্রী। এবার দশমের দৃষ্টি তো দিল মঙ্গল, বৃহস্পতি, চন্দ্রের উপর। এই ছিল মঙ্গল হচ্ছে শনির নক্ষত্রে, আর বৃহস্পতি হচ্ছে বুধের নক্ষত্র। এই ছেলেটা ফায়ারে চাকরি পেলো, ছেড়ে দিল, দিয়ে আবার রেলে ঢুকলো। এবার রেলে কি থাকবে চাকরিটা, নাকি আবার এটাও ছাড়বে? এটাতেও মন বসছে না। সেই ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে দোষ কি আছে? সে ডেভেলপমেন্ট করুক না, ডেভেলপমেন্ট করা তো ভালো। হ্যাঁ, সিজিএলের জন্য চেষ্টা করছে, সিজিএল কি হবে? তাহলে আপনি দেখুন শুক্র আর রাহু কোথায় আছে। শুক্র রাহু নবমে তুলাতেই রয়েছে, সেখানে আবার রবি রয়েছে। তাহলে শুক্র রাহুটাকে বাদ দিন, শুধুমাত্র রবির জন্য যতটুকু চান্স পাওয়ার অতটুকুই পাবে। বিশাল একটা স্টেজ শো পাবে না, কিন্তু ওই বাচ্চাদের গানের প্রোগ্রাম, তারপরে একটা পরীক্ষা হয় না, উম বসে আঁকি প্রতিযোগিতা, হ্যাঁ। সেরকম জায়গাতে, এরকম সব জায়গাতে তাকে পিছিয়ে থাকতে হবে। এনার্জি, জোশ, এগুলোর হচ্ছে গিয়ে একটা অভাব দেখতে পাওয়া যাবে। এই সবটা নিয়ে আরেকদিন আলোচনা করব। হুম। প্রশ্ন করছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমি বলছিলাম স্যার, একাদশে বুধ রবি আছে আর লগ্ন তুলা লগ্ন, তাহলে এখানে কি রবি বুধ থাকার জন্য কি বুধাদিত্য যোগটা হবে? হুম। আর দশমে গ্রহ আছে, চারটে গ্রহ কে কে? শুক্র, বৃহস্পতি, চন্দ্র, কেতু। বুধ। আর সপ্তমে মঙ্গল, আর তৃতীয় রাহু, ওই তৃতীয় শনি, আর চতুর্থে রাহু। তাই তো যেহেতু রাহু গন্ডগোল থাকলে করে দিয়েছে, ফাইন্যান্সটাকে পুরো গন্ডগোল করে দিয়েছে, অর্থের জায়গাটাকে ডিস্টার্ব করে দিয়েছে। হুম, হুম। তো এবার আমরা চতুর্থে আরেকটা রাহু কাজ করি, সেটা হচ্ছে, ডিস্টার্ব করে দেয়? কে কে চতুর্থে রাহু কি অর্থের জায়গাকে ডিস্টার্ব করে দেয়?
চতুর্থ না, নক্ষত্রে। গৃহসুখকে ড্যামেজ করে। ও হুম। হ্যাঁ স্যার, আমি এটা শুনেছিলাম স্যার, আপনার ওই মানে চতুর্থে রাহু থাকলে গৃহসুখ, তারপরে মানে বাস্তুরও একটু সমস্যা থাকে, ওই জাতকের বাড়ি না থেকে যদি বাইরে থাকে অবশ্য ভালো রেজাল্ট আশা করা যায়। আর এখানে একাদশে বুধ আর রবি আছে, এখানে স্যার বুধাদিত্য যোগ হবে, না এখানে গ্রহের আবার বলা বলের বিষয় আছে এখানে? বুধাদিত্য যোগ হবে, গ্রহের বলাবল তো আছেই। বুধাদিত্য যোগ যখন 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে হয়, ও, তখন এটা অনেক বেশি স্ট্রং হয়। হুম হুম। আমি স্যার আপনার ভিডিওগুলো দেখি, সমস্ত পার্টস গুলো মুখস্থ করি, ওই 27টা নক্ষত্রের নামও করেছি সূত্র অনুযায়ী। কেশুর মরা বৃষভু, কেতুর্নয়, হ্যাঁ কেতুর নক্ষত্র যেমন অশ্বিনী, মঘামূলা। এবার কোনটা কার নক্ষত্র, কোন গ্রহ, এইটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বলছেন স্যার, আমি পুরো মানে ছকটা বুঝতে পারছি, কোন জায়গা থেকে ইনকাম আসবে, কোথা থেকে কি হবে এই জাতকের। এই নক্ষত্রের জায়গাটা স্যার আমি ধরতে পারছি না। এটা তো বেসিক, আমি এখন তো আমরা ডিপে ঢুকিনি। ও, মানে আপনারা কিভাবে বলছেন যে এটা 25 নম্বর নক্ষত্র রাহুর, এই জায়গাটাকে আমি 27টা নক্ষত্রের নামই মুখস্থ করেছি। এই তো, হ্যাঁ। এটা কত ডিগ্রিতে আছে? মঙ্গল 27 ডিগ্রি 58 মিনিটে। তাহলে এই ঘরটা 16 ডিগ্রি 40 মিনিট থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, এটা আমাদের জানি, আমাদের মুখস্থ আছে। ইউরেনাস রয়েছে 16 ডিগ্রি 16 মিনিটে। 16 ডিগ্রি 16 মিনিট মানে এই গ্রহটা হবে হচ্ছে গিয়ে 6 নম্বর নক্ষত্র। হুম, হুম। মানে এর কোনো স্যার লিস্ট আছে নাকি, যে ওটা মনে রাখার কোনো, মানে এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে হলে এই নক্ষত্র হবে? কোনো দরকার নেই, উনি গুগল থেকে পেয়ে যাবেন, বাট সত্যি সত্যি কোনো ও। দরকার নেই। ও, গুগলে আছে, ওখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, আপনার ভিডিওগুলো দেখি এবং আমি ভাবি এই ছকগুলো নিয়ে। যেমন এটা আমি একটু বলছি, যেমন বৃহস্পতি লগ্নে আছে, তার মানে এই জাতকে নিঃসন্দেহে ভালো হবে। যেহেতু বৃহস্পতি ধন, দৌলত, অর্থের কারক গ্রহ প্লাস ধনের কারক গ্রহ, সে লগ্নে থাকা মানে অবশ্যই ভালো। এই বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পতি, এবং এদিকে তোমার দশম পতি, তার মানে দ্বিতীয় পতি হয় এই জাতক অবশ্য। ও হ্যাঁ, দ্বিতীয় পতি, আমি ঠিক বলছি তো না? হ্যাঁ, দ্বিতীয় পতি হয় অবশ্যই। মোটামুটি খাদ্য থেকে কে যার বলছেন? ইনকামের। হ্যাঁ স্যার, কে বলছেন? আমি স্যার অপূর্ব বিশ্বাস বলছি, বনগাঁ থেকে স্যার। আচ্ছা, আমি স্যার ঠিক বলছি কিনা একটু বলবেন তো স্যার? আমি আপনার বিষয়টা মানে ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করি, যে দ্বিতীয় পতি মানে এখানে বৃহস্পতি, তার মানে ওই ব্যক্তি অর্থটা, তার মানে কেন এই খাদ্য দ্বিতীয় পতি বৃহস্পতি মানেই সে অর্থ ত্রিকোণ থেকে আয় করছে না? বৃহস্পতির উপর কার দৃষ্টি পড়েছে? বৃহস্পতি যত লোকের রয়েছে, দ্বিতীয়ের অধিপতি, যত কুম্ভ রাশির লোক সবাই কি খাদ্য থেকে ইনকাম করছে? না না স্যার, খাদ্য না, এবার বৃহস্পতির আমি উপরে কার কার দৃষ্টি পড়েছে? আর ইনকামটা ইম্পর্টেন্ট নয়, কর্মা ইম্পর্টেন্ট। কর্মের জায়গা হ্যাঁ থেকে কতটা সাপোর্ট পাচ্ছে ইনকামের জায়গা, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইনকাম কতটা হচ্ছে বা কতটা হচ্ছে না। যদি 6-10 সম্পর্ক করে তাহলে ইনকাম হবে, কিন্তু 6-10-2 সম্পর্ক করলে সেই ইনকামের টাকা জমবে। 6-10 সম্পর্ক হলে পরে ছেলে চাকরি করবে, কিন্তু সেখানে যদি 11 সম্পর্ক না হয়, তাহলে সে হচ্ছে গিয়ে টাকা জমিয়ে রাখতে পারবে না। এখানে কিন্তু মূলত কাজ করবে গ্রহ যোগরা। টাকা হুম। সঞ্চয়, টাকা আয়, পরিশ্রম, এগুলোর মধ্যে অবশ্যই মিল আছে, কিন্তু এমন বিশাল কিছু মিলও নেই। স্যার, এই ব্যক্তি কি বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারে? কারণ এর একাদশপতি তো বৃহস্পতি, যেহেতু ওই জায়গা থেকে বন্ধু বান্ধবের জায়গাটাও দেখা হয়। হ্যাঁ, তা বন্ধু বান্ধব ওই জায়গা, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, এদের কাছ থেকে কি সাহায্য পেতে পারে না না, এই ও, শেষ জীবনে প্রবল শরিকি বিবাদের মধ্যে পড়েছে, পড়ে এখন জমি জায়গা বিক্রি করতে পারছে না, সেই জন্য আমার কাছে এসেছে, যদি জমিটা কোনোভাবে বিক্রি করিয়ে দেওয়া যায়। মানে আমার কাছে এসছে মানে আমি জমি বিক্রি করাবো না, কিন্তু যদি জমি বিক্রি করার কোনো সোর্স বার করে দিতে পারি, তাহলে এদের বড়ই উপকার।
স্যার জমি কি বিক্রি হবে? জমি বিক্রি হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে জমি অ্যাকচুয়ালি এরা কোনোদিন থাকেনি। জমিটা হচ্ছে ফাঁকা জমি। জমি হচ্ছে গিয়ে চতুর্থ ভাব। সেই চতুর্থ ভাবের উপরে যখনই একাদশপতি এসে উপস্থিত হবে বৃহস্পতি, তখন জমির সোর্সে কিছু আয় বাণিজ্য হবে এই লোকটা। মানে ব্যবসা বা হ্যাঁ টাকা স্যার। পয়সা হাতে আসবে, জমিটা হ্যাঁ বিক্রি। স্যার, আমি বৃহস্পতি বিষয়টা যখন, বৃহস্পতি এখন কোথায় রয়েছে? বৃহস্পতি এখন রয়েছে আমাদের মেষের ঘরে। মেষে। মেষ থেকে সরে গিয়ে বৃহস্পতি যাবে হচ্ছে বৃষ রাশি। বৃষতে। এটা হচ্ছে 1 এপ্রিল। ও তখন জমিটা বিক্রি হবে। তখন জমিটা তো এখানে ট্রানজিট গুলোকেও ফলো করতে হবে। আপনাদের ট্রানজিট এখনো করানো হয়নি। ট্রানজিটের রুলস আছে, ট্রানজিটের আরো কিছু রিলেশনশিপ রয়েছে, এবং কিভাবে ট্রানজিট কাজ করে সেটাও করানো হয়নি। তো যাই হোক, আচ্ছা, তাহলে নক্ষত্র নিয়ে কিভাবে প্রেডিক্ট করা হয় সেটা মোটামুটি আমরা বুঝলাম। অষ্টমে কেতু শনি অ্যাস্ট্রোলজির উপরে চরম, অষ্টমে কেতু শনি অ্যাস্ট্রোলজি অকাল্ট সায়েন্স যেগুলো বোঝা যায় না সেগুলোর উপরে চরম একটা স্ট্রেংথ এনে দেয়। বলছি স্যার সবার 10 নম্বর ঘরে রবি বুধ কেতু কি কোনো যোগ সৃষ্টি করে? মানে যদি লগ্নকে আমি মকরই ধরি, আর 10 নম্বরে যদি রবি বুধ কেতু থাকে তাহলে কি কোনো যোগ সৃষ্টি করে? রবি বুধ কেতু কেবলমাত্র থাকলে কোনো স্পেসিফিক যোগ নেই। রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে। এছাড়া রবি কেতুকে গ্রহণযোগ হিসেবে ট্রিট করে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি গ্রহণযোগ নয়। আচ্ছা, তো রবি বুধের যে বুধাদিত্য যোগ সেটা কি এই 10 নম্বর ঘরে সবল না দুর্বল হয়? সবল, বেশ সবল। এই বুধাদিত্য যোগ কি করায় আমাদের, কি কি ঘটনা ঘটায়? আমরা একটুখানি বলে দিই, কারণ আমাদের বুধাদিত্য যোগ নিয়ে দীর্ঘ ডিসকাশন রয়েছে সেকেন্ড ইয়ারের প্রথম দিকের ক্লাসে। তো একটু বেসিক, আমাদের বুদ্ধি এবং সেই বুদ্ধির প্রকাশ, রবি ইন্ডিকেট করে প্রকাশ, আর তাছাড়াও রবি ইন্ডিকেট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর বুধ ইন্ডিকেট করে আমাদের যত মোটর নার্ভাস সিস্টেম বা রিসেপ্টর নার্ভাস সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোকে। সুষুম্না কাণ্ডের মধ্যে যে স্নায়ু রজ্জু থাকে তাকে ইন্ডিকেট করে বুধ। এবার রবি আর বুধের যদি সব মিলিয়ে কম্বিনেশন ঘটে, তাহলে জাতকের নার্ভ বা স্নায়ুতন্ত্র এটা ভালো হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, মানে এটা এটা এইটাতে তার স্নায়ু ঘটিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না, বা এটা অন্যরকম কেন ভাবে থাকবে? স্নায়ুতন্ত্র এই সমস্ত হয়? অনেক পরের কথা। আমরা রোগের গল্পতেই আসিনি, আমরা শুধু আচ্ছা কারকতা করি। আমাদের এখন আচ্ছা যা পড়াশুনো হচ্ছে সেটা শুধু কারকতা। আচ্ছা। রবি বুধ এরা 10 নম্বর ঘরে থাকতেই পারে, সেখানে তো রোগের কোনো ব্যাপার নেই। এবার রোগের না, ওই ব্যাপার হতে পারে স্নায়ুর উপর। হ্যাঁ। যদি সেটা আবার 6 নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কারণ 6 নম্বর ঘর থেকে আমরা রোগকে বিচার করি। আচ্ছা, আচ্ছা। তো বলছি এইটা গেল। অষ্টমে যদি রবি বুধ থাকে, অষ্টমে রবি বুধ থাকলে কি আচ্ছা, হয়? আপনারা মোটামুটি 8 মাস ক্লাস করেছেন, 8 মাস 9 মাস আপনারা ক্লাস করেছেন। তো এই 8 মাস 9 মাস ক্লাস করবার পরে যদি এইরকম প্রশ্ন করেন অষ্টমে রবি বুধ থাকলে কি হয়, তার কোনো মাথামুন্ডু থাকে না। অষ্টমে রবি বুধ থাকলে কোন লগ্ন কেউ জানে না, রবি কোন ভাবের অধিপতি কেউ জানে না, বাকি গ্রহগুলো কোথায় রয়েছে কেউ জানে না, তাদের বলবত্তা কি কেউ জানে না, অষ্টমপতি সে কোথায় আছে কেউ জানে না। তো এই প্রশ্নের মানেটা কি?
8 মাস ক্লাস করা তো কম কথা নয়। তাহলে এই ধরনের প্রশ্ন, যে প্রশ্নটাই সম্পূর্ণ নয়, অষ্টমের অভিভূত মেষ রাশির ক্ষেত্রে একরকম রেজাল্ট দেবে, মকরের ক্ষেত্রে একরকম রেজাল্ট দেবে। মেষ রাশির ক্ষেত্রে আয়ু কমিয়ে দেবে, ওদিকে মকরের ক্ষেত্রে আয়ু বাড়িয়ে দেবে। কারণ মকরের ক্ষেত্রে রবি হচ্ছে কি অষ্টমপতি নিজে এবং নবমপতি এসে অষ্টমটাকে তরতাজা করবে। যদি মকর রাশি হয় সেই ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় হবেই। আর সেটাই যদি মেষ রাশি হয়, সেই রবি বুধ অষ্টমে, সে হচ্ছে গিয়ে পড়াশোনায় প্রবল খারাপ হবে। আবার কিছুটা কিছুটা ভালোও হতে পারে, গবেষণাধর্মী কাজে সে বেটার রেজাল্ট করতে পারে যদি কুণ্ডলিতে মঙ্গলটা বলবান থাকে এবং শুক্রের সাপোর্ট জাতক অন্য কোনো ভাবে পায়। তো এইটা আগে দেখতে হবে কি কুণ্ডলী। আপনাদেরকে আমি আরো একবার বলি, আপনারা কখনো ব্লাইন্ড চার্টের দিকে তাকাবেন না। ব্লাইন্ড চার্ট মানে হচ্ছে যে চার্টে প্রপার ডে, টাইম, প্লেস এগুলো দেওয়া নেই। প্রপার ডেট, টাইম, প্লেস থাকলে পরে সেই চার্ট দেখুন, পুরোপুরি চার্টটা নিয়ে অ্যানালাইসিস করুন। ওই একটা 5 নম্বর ঘরে চন্দ্র আছে, সেইটুকু প্রেডিকশন নয়, সেইটুকু অ্যাস্ট্রোলজি নয়। সেই সমস্ত হাসি ঠাট্টা মজা খারাপ অথলো করার টাইম এসব চলে আসে। তো প্রশ্ন করতে হবে সেই প্রশ্নটা যার একটা অথেন্টিক বেস থাকবে। প্রত্যেককেই বলছি এটা, আপনারা এটা মাথায় রাখবেন যে যখনই কোনো একটা প্রশ্ন করবেন সেই প্রশ্নটার সঙ্গে যেন প্রপার বার্থ ডিটেলস থাকে। না হলে পরে সেই প্রশ্নের আপনি উত্তর পাবেন না। আমি কেন, পৃথিবীর কেউ দিতে পারবে না। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে জ্যোতিষ 2 মাস পরে স্টপ করে দিয়েছে, তারা হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু বাকিরা যারা একটু আধটু জ্যোতিষ পড়েছে, মানে 2-4 লাইনের বইপত্র অ্যাটলিস্ট পড়েছে আমাদের মতো, তাদের পক্ষে এটার উত্তর দেওয়া পসিবল। এবং কিছুদিন পরে আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসাও ইম্পসিবল যে রবি বুধ অষ্টমে থাকলেও কি হবে। আচ্ছা, এই চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি 8th হাউসে শনি এবং কেতু রয়েছে। তো শনি এবং কেতু এরা হচ্ছে গিয়ে একটা আবদ্ধ, একটা টাইটনেস, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে, একটা শুষ্কতা। এবং অষ্টম ভাবটা কোথায়? অষ্টম ভাবটা হচ্ছে মলদ্বার। দীর্ঘদিন ধরে এই ভদ্রলোক পাইলসের প্রবলেমে ভুগছেন এবং পাইলসের প্রবলেমের মূল উৎস সেটা কিন্তু হচ্ছে গিয়ে মলত্যাগের ক্ষেত্রে বাধা। এবার এই যে সমস্যা, এই সমস্যা থেকে আদৌ রিকভারি হওয়া কতটা পসিবল, সেইটা যদি প্রশ্ন আসে, বা এই সমস্যাতে কতদিন ভুগতে পারে, এই সমস্যাটা কতটা জরাজীর্ণ করতে পারে, এই প্রত্যেকটা প্রশ্নের আগে পুরো কুণ্ডলী জাজ করা দরকার। একজন মানুষ অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি কন্টেন্ট রাইটিং এর কাজ করেন। তো কন্টেন্ট রাইটিং এর কাজ যিনি করেন, তার ক্ষেত্রে বিষয়টা এরকম ভাবে আসবে, সেই লোকটা যখন কন্টেন্ট রাইটিং করে তখন তার ক্লায়েন্টের সঙ্গে মুভমেন্ট একরকম। আবার সেই লোকটার সেরকম একই ক্ষমতা সম্পন্ন আরেকটা লোক, সে যখন কোম্পানি ভিজিট করে, অন্যের কোম্পানি, নিজের কোম্পানি ইত্যাদি ভিজিট করে, তাহলে সেই লোকটার কোয়ালিটি টোটালি আলাদা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহদের কোয়ালিটি ডিফারেন্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এই মানুষটার এই যে নবমে রবি বুধ শুক্র তৈরি হয়েছে, এটাও একটা সৌভাগ্য যোগ। কেন সৌভাগ্য যোগ? কারণ রবি বুধ ইটসেলফ খুব স্ট্রং যোগ, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে শুক্র। তাহলে এই রবি শুক্র বুধের যে কম্বিনেশন দেখতে পাওয়া গেল, এই কম্বিনেশন কিন্তু এই জাতকের জীবনকে টোটালি চেঞ্জ করে দিতে পারে এবং এই জাতকের জীবনে একটা উন্নততর সিচুয়েশন সেটা ক্রিয়েট করতে পারে। কারণ শুক্র এখানে স্বক্ষেত্রী, বুধ মিত্র ক্ষেত্রে রয়েছে, আর রবি সে হচ্ছে কন্ট্রোলড কন্ডিশনে রয়েছে, সে কিন্তু তার নিচস্থ রাশিতে রয়েছে, প্রায় নিচস্থ ডিগ্রিতেই সে রয়েছে। ফলে এইখানে বুধ, রবি, শুক্র এরা কিন্তু মোটামুটি গুড রেজাল্ট দেবে এবং এই কম্বিনেশন সেটাও এই জাতককে সাপোর্ট দিচ্ছে। এবং আরেকটা জিনিস বলি, লগ্নপতি যখন অষ্টম ভাবস্থ হবে তখন কিন্তু জাতক বা জাতিকার
আয়ু বৃদ্ধি ঘটবে এবং অবশ্যই ঘটবে। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকলো। সবাই ভীষণ ভালো থাকুন। স্যার প্রতিকার কবে শিখাবেন? কে আপনি? আমি অনিমা বলছি মাঝদিয়া থেকে। সবে তো ভর্তি হলেন, কিসের প্রতিকার? এখন ক্লাস করুন কদিন, আগে তো একটু প্রেডিকশন শিখতে হবে, কেন প্রবলেম হয়েছে সেটা বুঝতে হবে, তারপরে তো রেকটিফিকেশন করবো। আর আমাদের তো কোনো এক্সরে বা অন্য কিছু ব্যবস্থা নেই, আমাদের ছক পড়ে পড়েই প্রতিকার করতে হবে। তাহলে আপনি আগে স্যার একটা প্রতিকার বলে দেন আমাকে। হ্যাঁ, আরেকজন কি বলছেন? না স্যার, বলছি আপনি একটা দিয়েছিলেন না বৃহস্পতিবার ক্লাস, রাখি বলছি স্যার, ওইটা কি ওটা স্যার আপনাদের একটু জন্য বলবেন? নয়, ওটা যারা হচ্ছে কি ও আচ্ছা পুরনো ব্যাচ করছিলেন তাদের জন্য আচ্ছা বৃহস্পতিবারের ক্লাসে আমি অ্যাড করিয়ে নেব, তাদের যাতে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন এবং একটা চর্চার মধ্যে তারা থাকেন। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার শুনলেন না? ঠিক আছে, তাহলে আমাদের আবার নেক্সট ক্লাসে ডিসকাশন হবে। আর রেমেডি আমরা ধীরে সুস্থে করব, অত তাড়াহুড়োর কিছু নেই, কিছুদিন যাক, তারপরে আমরা রেমেডি সম্পর্কে ডিটেল বুঝতে পারবো। মোটামুটি বছর দেড়েকের মধ্যে আমরা রেমেডি বুঝতে শিখে যাব। শুভরাত্রি সবাইকে। That's